উইকেন্ডে একদিনের ছুটি নিয়ে কলকাতার ব্যস্ত জীবন আর যানজট কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। চলে এলাম কলকাতা থেকে ঘন্টা পাঁচেকের দূরত্বে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে। আজকে সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরার পালা, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করারও। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5:30, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ব্লগটার সাথে থাকুন, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে, আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন থেকে। আর এই ট্রিপে আমাদের সঙ্গে জয়েন করেছিল আমার শাশুড়ি মা আর মাসিমণি। সবাই মিলে একসঙ্গে আমরা যাত্রা শুরু করলাম। দিল্লি রোড ধরে আমাদের গাড়ি ছুটে চলল, আর আমরা উপভোগ করতে থাকলাম দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য। চলে এলাম শক্তিগড়, আর এখান থেকে আমরা করব আজকের ব্রেকফাস্ট। আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে, এখন বাজে 8:30, আর আমরা চলে এসেছি এই ল্যাংচা নিলয় বলে হোটেলটার সামনে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। এখানে আমরা খেতে বসেছি, আর বনি খাওয়াচ্ছে কাতানকে। খেতে চাইছে না। খাবি না? কি খাবি? ও পুরি খাবে। আমরা নিয়েছি পুরি সবজি। আমরা এখানে নিয়েছি দুটো ল্যাংচা, আর মা নিয়েছে মশলা ধোসা। আর এখানে যে খাবারগুলো আমরা খেয়েছিলাম, প্রত্যেকটা খাবারের টেস্টই ছিল বেশ ভালো। খাওয়া শেষ করে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। এই ট্রিপে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে নিই। গাড়ি হায়ার করেছিলাম বালির দেবরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে ডিটেলস শেয়ার করলাম। কাছাকাছি এলাকায় থাকলে প্রয়োজন মতন এখান থেকে গাড়ি বুক করতে পারেন। আর এই হলো আমাদের ডেস্টিনেশন, নীল নির্জন। বালি থেকে ভোর 6টায় স্টার্ট করে আমরা এখানে এসে পৌঁছালাম সকাল 11:30টায়। আপনারা ট্রেনে করেও এখানে আসতে পারেন, সেক্ষেত্রে নিয়ারেস্ট স্টেশন পড়বে প্রান্তি। অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে শেয়ার করলাম। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে নিরিবিলি এই রিসর্টটা উইকেন্ডে ছুটি কাটানোর পক্ষে একদম উপযুক্ত জায়গা। আমরা চলে এসেছি আমাদের রিসর্ট নীল নির্জনেতে, আর দেখলেন এখানে সুন্দর ব্যবস্থা, আর আমাদের রুমগুলোর ভিউ আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা নিয়েছিলাম দুটো রুম, আর দুটো রুম ছিল পাশাপাশি এই দুটো বিল্ডিংয়ে। প্রথমটা ছিল এসি রিল্যাক্স 4 বেডরুম, আর এই রুমটা ছিল মায়েদের আর মাসিমণির জন্য। রুমটা ছিল বেশ বড় এবং খোলামেলা, আর সমস্ত রকমের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। টয়লেটও বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন, আর রুমের সাথে ছিল একটা অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে বেরিয়েই চোখে পড়বে সামনের কোপাই নদীর অপরূপ সৌন্দর্য। এই রুমটা ছিল আমাদের, এটা ছিল এসি রিল্যাক্স ডবল বেড রুম। এটাও ছিল বেশ সুন্দর এবং খোলামেলা। টয়লেটও নিট অ্যান্ড ক্লিন। ভাল লাগছে তোমার? ভাল লাগছে? ওই যে গাড়ি, ওইদিকে গাড়ি। আমরা কোথায় এসেছি?
ঠাম্মা দিয়া কোথায় আছে? কোন দিকে? ওইদিকে? হ্যাঁ ঠিক। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম দুপুরের লাঞ্চ করতে ডাইনিং রুমে। আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল ভেজ থালি, যেটা ছিল 180 টাকা পার প্লেট। আর এই মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, আলু দিয়ে ফুলকপির তরকারি, চাটনি আর মিষ্টি। আর আলাদা করে নিয়েছিলাম চিকেন, যেখানে এক প্লেটে থাকে 4 পিস চিকেন। এখানে এখনো পর্যন্ত যে কয়েকটা খাবার খেলাম কোয়ালিটি মোটামুটি ভালো। আর চিকেনটা একটু পরে টেস্ট করছি, দেখি কিরকম কেমন লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। হালকা এই শীতের আমেজে দুপুরের রোদ গায়ে মেখে এই হাটটা ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগবে না। রয়েছে বিভিন্ন রকমের সামগ্রী, আর তার সাথে পাল্লা দিয়ে ক্রেতাদের দরাদরি। যারা এই ব্যাপারটা একটু ভালো করে রপ্ত করতে পারবেন তারা কিন্তু এখানে এলে ঠকবেন না। আর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এমনই একটা স্টলে। মহিলাদের জন্য খুবই আকর্ষণীয়, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতন পছন্দসই শাড়ি, তা আবার হোলসেল রেটে। স্ক্রিনে আমি স্টলের ডিটেলসটা শেয়ার করলাম। যথারীতি এখানে এসে কিন্তু সবাই আটকা পড়ে গেল শাড়ি চয়েস করতে। এখান থেকে আমরা 7খানা শাড়ি নিলাম। শাড়িগুলোর দাম পড়েছে মোট 7,900 টাকা। আরও দেখি কী কী কেনা যায়, দেখতে থাকি। এছাড়াও আমরা আরও বেশ কিছু কেনাকাটা করেছিলাম এখান থেকে। এরপর আমরা রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্য কঙ্কালীতলা মন্দিরে। সোনাঝুরি হাট থেকে কেনাকাটার পর আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এটা সতীর 51 পীঠের মধ্যে একটা পীঠ। এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। এটা খুবই জাগ্রত একটা মন্দির। খুবই ভালো লাগছে দৃশ্যগুলো, এত সুন্দর পরিবেশ। মনে হয় আরেকটু থাকি, দেখি কতক্ষণ থাকা যায়। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগছে। আর এই কঙ্কালীতলা মন্দির চত্বরে ছিল বিভিন্ন রকম জিনিসের ছোট ছোট দোকান, যেটা বেশ সুন্দর একটা মেলার মতন লাগছিল। মন্দিরের ঠিক পেছন দিক দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। আর এই কোপাই নদীর ঘাটে একটা সুন্দর জায়গা করা হয়েছে সন্ধ্যা আরতির জন্য। কঙ্কালীতলা মন্দির থেকে রিসর্টে ফিরে আসতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলার আলো আঁধারি পরিবেশে রিসর্টটিকে বেশ সুন্দর লাগছিল। আর এদিন রাতে আমাদের ডিনারের মেনুতে ছিল রুটি, চিলি পনির, ডাল মাখানি আর ডিমের অমলেট। গুড মর্নিং শান্তিনিকেতনে। আজ দ্বিতীয় দিন। রাত্রের দিকে টেম্পারেচার কিন্তু ভালোই ডাউন ছিল। এখন সকাল 6:30। এখন টেম্পারেচার এখানে 10 ডিগ্রি। আর বাইরের পরিবেশটা একটু দেখুন। রুমের বাইরে জ্বালানোর কাজটা পুরো ঝাপসা হয়ে গেছে। আর এই হলো বাইরের পরিবেশ। আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্টে এখানে নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর তার সাথে বয়েলড এগ। ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার এখানে লোকাল সাইট সিন দেখব। আর আজকেই আমরা বাড়ি ফিরে যাব, কাজেই দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। সকালবেলা রিসর্টের এই সুন্দর জায়গাটাতে তাতান এসে দোল খাচ্ছে, ওর মা ওকে দুলিয়ে দিচ্ছে। কেমন লাগছে? ভাল লাগছে তো? তাতানের পরে তাতানের মাও বসে পড়েছে দোলনা চড়তে। দারুণ লাগছে, ছোটবেলার মতো লাগছে। কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর। দারুণ লাগছে।
আমরা সব রেডি হয়ে গেছি, আর যাওয়ার আগে সবাই মিলে বসে এখানে কিছু ছবি তোলা হচ্ছে। গাড়িতে সব মালপত্র উঠে গেছে আর রেডি হয়ে গেছে আমাদের সারথি রূপজিৎ। রাত্রে ভালো ঘুমিয়েছিল তো? খুব ভালো ঘুমিয়েছে। আর খাবার দাবার সব কমপ্লিট? খুব খুব ভালো, মানে খাওয়া দাওয়া খুব ভালো, আর রুমও খুব ভালো দিয়েছিল, ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, আমরা আবার এখন রওনা হব। এরপর আমরা টোটো করে বিশ্বভারতীর ক্যাম্পাস সংলগ্ন এলাকা ঘুরে দেখলাম। গাড়ি নিয়ে ঢুকলে ভেতরে কোথাও দাঁড়ানোর অনুমতি নেই, তাই একটা টোটো নিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। আর এখন ভেতরে ঢোকারও অনুমতি নেই, তাই বাইরে থেকেই সমস্ত কিছু দেখতে হলো। এই হলো শতাব্দী প্রাচীন সেই বটগাছটি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছিলেন 3 পাহাড়। সহজ পাঠের প্রচ্ছেদে যার ছবি আমরা দেখি। অপর প্রান্তের এই প্রাঙ্গণটি হলো শান্তিনিকেতনের বিখ্যাত পৌষমেলা প্রাঙ্গণ। আর এই যে দূরের প্রাঙ্গণ, এখানেই দোল উৎসব পালিত হয়। এই বাড়িটি হলো বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি। চিত্রশিল্পী নন্দলাল ঘোষের বাড়ি এটি। বাড়ির গেটে নন্দ বলে লেখাও রয়েছে। ভেতরে ঢোকার অনুমতি না থাকায় সব জায়গায় কিন্তু বাইরে থেকে দেখতে হয়। দূরের ওই বাড়িটি নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ শ্রী অমর্ত্য সেনের বাড়ি। চলে এলাম সঙ্গীত ভবনের কাছে। এখানের এই মূর্তিটি গ্রামের মহিলাদের ধান ঝাড়ার আদলে তৈরি। এই মূর্তিটি নির্মাণ করেছিলেন শিল্পী রামকিঙ্কর বেজ, তবে শারীরিক অসুস্থতার জন্য মূর্তিটি তিনি সম্পূর্ণ করতে পারেননি, আর কারো পক্ষে এটি শেষ করাও সম্ভব হয়নি। কলা ভবনের কাছে শিল্পী রামকিঙ্কর বেজের নির্মিত এই মূর্তিটির নাম দেওয়া হয় কলের বাঁশি। আগেকার দিনে গ্রামের মানুষেরা কলকারখানার বাঁশি শুনে সময় নির্ধারণ করত। এই এলাকার কাছাকাছি রাইস মিলে কাজ করা মহিলারা যখন সেই বাঁশি শুনে কাজে বেরোত, তখন তাদের ছেলেমেয়েরা সঙ্গে যাবে বলে বায়না করত। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি লক্ষ্য করে সেটিকে চিত্রায়িত করেন। রামকিঙ্কর বেজকে সেই রকমই একটি মূর্তি তৈরি করতে বলেন, আর এটির নাম দেন কলের বাঁশি। দুদিকের কাঁধের ঝোলায় দুটি বাচ্চা আর মাথায় ঝাঁকা নিয়ে গ্রামের পথে হেঁটে যাওয়া মানুষ, আর তার পায়ের কাছে একটা কুকুর। রাঙামাটির পথ দিয়ে মানুষের হেঁটে যাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিত্রটিকে বাস্তবায়িত করেন শিল্পী রামকিঙ্কর বেজ। নাম দেওয়া হয় গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এছাড়াও আমরা দেখে নিয়েছিলাম শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা আর উপাসনা গৃহ। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে বিশ্বাসী হওয়ায় উপাসনা গৃহের ভেতরে কোনো মূর্তি নেই। প্রত্যেক বুধবার এটি খোলা হয়। ছেলেরা সাদা পাজামা পাঞ্জাবি আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে প্রবেশ করতে পারে। এরপর আমরা চলে এসেছিলাম কাছেই সৃজনী শিল্পগ্রামে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি। ভেতরে রয়েছে একটা খুব সুন্দর সাজানো গোছানো পার্ক, তার সাথে হস্তশিল্পের একটা খুব সুন্দর মেলা। শান্তিনিকেতনে এলে ঘোরা আর পছন্দসই কিছু জিনিস কেনার জন্য এই জায়গাটা বেশ ভালো। আর এখানে এসে বনি মাদলের তালে একটু নেচেও নিয়েছিল।
হবে শিল্প গানে, পটের চিত্র পালা দিয়ে ডাকি শিল্পী গান। তাই তো কার্তিক পূর্ণ করব গণেশ বাবার নাম, পেটের জ্বালাই ফেরার পথে দুপুরের লাঞ্চের জন্য আমরা বর্ধমানে এই রেস্টুরেন্টটায় চলে এসেছিলাম। বেশ সুন্দর সাজানো গোছানো ছিল এই রেস্টুরেন্টটা। মা মাসিমণি নিয়েছিল ফিশ ফ্রাই, আর আমরা তিনজনে নিয়েছিলাম চিলি ফিশ আর সঙ্গে ভেজ ফ্রাইড রাইস। এখানে প্রতিটা খাবারের টেস্ট ছিল বেশ ভালো এবং প্রাইসও রিজনেবল। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আমরা এখন রওনা দেবো বাড়ির পথে। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।